ওসমান হাদি হত্যার বিচার এবং দেশের সকল হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে রাজপথে নেমেছে শহীদ পরিবার। আন্দোলনে তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে চরম ব্যর্থতার অভিযোগ তুলেছেন। তারা আসিফ নজরুলকে জুলাইয়ের ১ নম্বর গাদ্দার এবং ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করেন। তাদের দাবি, আসিফ নজরুলই সেই ব্যক্তি যিনি হামলাকারীদের জামিন পেতে সহায়তা করছেন এবং এর ফলে তারা জেল থেকে বেরিয়ে এসে আবার শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ওপর আক্রমণ করছে। এছাড়া আওয়ামী লীগের হয়ে কাজের জন্য অনেকে গ্রেফতার হলেও নজরুলের শাশুড়ি শাওনকে গ্রেফতার করা হচ্ছে না। এখানেও তার দায় দেখছে নেটিজেনরা। অথচ সাইদি হুজুরকে সে ঠিকই রাজাকার বানিয়েছিল। এখানেই শেষ নয়, এর আগেও প্রেম পরকীয়া থেকে শুরু করে নানান অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে জেনে নিন বিস্তারিত। হাসিনা পলায়নের আগে আসিফ নজরুল যখন সাধারণ একজন শিক্ষক ছিলেন, তখন তাকে দেশের সবচেয়ে ভালো মানুষদের একজন মনে করা হতো। আমরা ভাবতাম এমন লোক সরকারে থাকলে অনেক কিছু পরিবর্তন হতে পারে। তবে তিনি সরকারে আসার পর যেন সব ধারণা বদলে গেছে। একজন ভালো মানুষ থেকে বনে গেছেন জুলাইয়ের সবচেয়ে বড় গাদ্দার। তার সময়ে দেশের আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। একের পর এক খুন খারাপির পরও কোনো বিচার নেই। এমনকি এই গাদ্দার ওসমান হাদির মতো ছেলের খুনিকে ধরতে পারছে না। উল্টো তার বিরুদ্ধে পালিয়ে যেতে দেবার গুজব রটেছে। এত ব্যর্থতার পরও এই লোক নাকি আবার প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ড আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। এই মন্তব্যটি প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে কৌতূহল ও বিতর্কের সৃষ্টি হয়। নাসিরউদ্দিন পাটোয়ারির এই দাবির পরিপ্রেক্ষিতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এক বিবৃতিতে রাশেদ খান প্রশ্ন তোলেন, ড আসিফ নজরুল কার কাছে প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন? তিনি আরও জানান যে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর নাহিদ ইসলাম ড মোহাম্মদ ইউনূসকে নতুন সরকারের প্রধান হিসেবে প্রস্তাব দিয়েছিলেন। রাশেদ খানের প্রশ্ন, আসিফ নজরুল কি তখন এই বিষয়টি জানতে পেরে নাহিদ ইসলামকে এমন পরামর্শ দিয়েছিলেন যে ড মোহাম্মদ ইউনূসের পরিবর্তে তাকে প্রধান উপদেষ্টা করা হোক? অথচ এই গাদ্দার নিজের দায়িত্ব পালনে ব্যর্থ। সে সবার সাথে পারলেও নিজের শাশুড়ির সাথেই পারে না। সম্প্রতি রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর দিয়েছে আদালত। অথচ একই মামলায় নজরুলের শাশুড়ি শাওনকে গ্রেফতারও করা হয়নি। এর আগে একবার পুলিশ থানায় নিয়ে গেলেও ছেড়ে দিতে বাধ্য হয়। অথচ শাওন দেশে বসে হাসিনার দালালি করে, জুলাই যোদ্ধা থেকে শুরু করে আলেম ওলামাদের নিয়ে নোংরামি করে। নজরুল অবশ্য এসব গাদ্দারি করতে বাধ্য হচ্ছে, এমনটাই জানিয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন তার এক প্রতিবেদনে দাবি করেছেন, আসিফ নজরুল হানি ট্র্যাপে ফেসেছেন। প্রথম আলোর সাংবাদিক উম্মে শ্রাবণ তহুরার সঙ্গে তার গোপন সম্পর্কের ভিডিও প্রথম আলোর হাতে রয়েছে, যা ব্যবহার করে আসিফ নজরুলকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এই ব্ল্যাকমেইলের জেরে আসিফ নজরুল প্রথম আলোর হয়ে বিভিন্ন মামলায় সহায়তা করেছেন এবং তাদের পছন্দের অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন, যেমন ফারুক নামের এক ব্যক্তিকে উপদেষ্টা পদে বসানো। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে আসিফ নজরুল দুর্নীতি করে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং আমেরিকায় বাড়ি কেনার চেষ্টা করছেন। জুলাই আগস্ট বিপ্লবের সময় দেশজুড়ে স্থগিত শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙ্গার ঘটনায় তিনি সরকারের উপদেষ্টা হিসেবে কোনো স্পষ্ট অবস্থান নেননি এবং তার কার্যালয়ে মুজিবের প্রতিকৃতি রেখে আওয়ামী প্রীতির নগ্ন বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এমনকি বিচারপতি জিনাত আরাকে জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে হাসিনাপন্থী ফ্যাসিবাদকে সমর্থন করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। ইলিয়াস হোসেনের মতে, আসিফ নজরুল ইচ্ছাকৃতভাবে জুলাই আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়া বিলম্বিত করছেন, যার উদ্দেশ্য হল শেখ হাসিনা এবং তার দলকে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া। বিএনপিপন্থীদের অভিযোগ, আসিফ নজরুল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বাধা দিতে এবং বিএনপিকে ক্ষমতার বাহিরে রাখতে কাজ করছেন। আর বহু বছর আগে সে সাইদি হুজুরকে রাজাকার প্রমাণে উঠে পড়ে লেগেছিল। তার এক লেখার সূচনায় বলা হয়, দেলার হোসেন সাইদি বিরোধী সাম্প্রতিক গণবিক্ষোভের মধ্য দিয়ে এদেশে মওদুদিবাদ ও ধর্ম ব্যবসার রাজনীতি যে অগ্রহণযোগ্য আবারও প্রমাণিত হয়েছে। জামাতের মজলিসে শুরায় সাইদির অন্তর্ভুক্তির পরপরই দেশের আলেম সমাজসহ সর্বস্তরের মানুষ সাইদির বিষয়ে সচেতন হয়ে ওঠেন। সিলেট, ঢাকা,
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতের মঞ্চনায়ক সাঈদীর বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত জনমত গড়ে ওঠে। দলমত নির্বিশেষে সকল মহলের বিরোধিতার মুখে সিলেট থেকে সাঈদীকে বিতাড়িত করা হয় বলেও মন্তব্য করে নজরুল। সে আরও বলে, নাসরবান্দা সাঈদী তারপরও গোপনে রাতের অন্ধকারে কিছু স্থানে প্রবেশ করেন। কড়া পুলিশ প্রহরায় জামাতের সশস্ত্র ক্যাডারদের উপস্থিতিতে বক্তব্য রাখেন। এসব মাহফিলের চরিত্র এবং ক্ষীণত্ব সাঈদীর ধর্ম ব্যবসায়ী স্বরূপকে আরও প্রকাশ্য খোলামেলা করে তোলে। সমালোচনায়, আন্দোলনে, হরতালে সাঈদী এক নিমেষে উঠে আসেন গোলাম আজমের মতো গণধিকৃত পরিচিতিতে। আসিফ নজরুল আরও লিখেন, বিভিন্ন সূত্রে দেওয়া তথ্য অনুযায়ী স্বাধীনতা যুদ্ধের আগে কণ্ঠ সম্পদকে অবলম্বন করে সাঈদী পিরোজপুরের গড়ের হাটে সুর করে আতর, তসবিহ, ধর্মীয় পুস্তক বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। স্বাধীনতা যুদ্ধের সময় তার বিরুদ্ধে লুটপাট ও ডাকাতির অভিযোগও তুলে নজরুল। এ প্রসঙ্গে নজরুল লিখে, সাঈদী স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় লিপ্ত ছিলেন। তিনি ধর্মের দোহাই দিয়ে গনিমতের মাল হিসেবে পাড়ের হাট বন্দরের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুট করেছেন বলেও মিথ্যাচার করে নজরুল। সে বলে, সাঈদী মদন নামের এক হিন্দু ব্যবসায়ী দোকানঘর ভেঙে নিজের বাড়িতে নিয়ে গেছেন। মুক্তিযুদ্ধের পর সাঈদী দীর্ঘ সময় পালিয়ে থাকেন এবং 10 বছর পর নিজ গ্রামে আসেন। ব্যক্তিগত জীবনেও সে কম বিতর্কিত নয়। হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রীর মেজ মেয়ে শিলা আসিফ নজরুলের তৃতীয় বউ এবং আসিফ নজরুল শিলার দ্বিতীয় স্বামী। নজরুলের প্রথম স্ত্রী ছিল তার ছাত্রী অদিতি। তার বই পড়ে ওই ছাত্রী প্রেমে পড়েছিল। তারপর ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। অবশ্য বিয়ে করেছিলেন ছাত্রীকে, কিন্তু সে সংসার বেশি দিন টেকেনি। তারপর 2004 সালে অভিনেত্রী রোকেয়া প্রাচীকে দ্বিতীয় বিয়ে করেন। সেই ঘরে একটি কন্যা সন্তান আছে, নাম রিমঝিম। এর মাঝে শিলার সাথে প্রায় 10 থেকে 12 বছর ধরে তার প্রেমের গুঞ্জন শোনা যেত। তখন শিলাও বিবাহিত। খুব ধুমধাম করে শিলা তার বন্ধু অপুকে বিয়ে করেছিল। সেই ঘরে শিলার একটি 4 বছর ও একটি 2 বছরের কন্যা সন্তান ছিল। কিন্তু সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আসিফ নজরুল 2013 সালে রোকেয়াকে ডিভোর্স দিয়ে তার চেয়ে 18 বছরের ছোট শিলাকে বিয়ে করে। কাজী অফিসের ছবি ভাইরাল হওয়ার পর সবাইকে বিয়ের খবর জানিয়েছে 2 মাস পর। তখন আর মানুষের বুঝতে বাকি রইল না সেই পরকীয়ার গুঞ্জন যে সত্যিই ছিল। এই বিয়েতে শিলার পরিবারের কেউ খুশি ছিল না। পরকীয়া করে বাবার বয়সী আসিফ নজরুলকে বিয়ে করায়। রোকেয়া প্রাচী এই ধোঁকা মেনে নিতে না পেরে ভেঙে পড়েছিলেন। আসিফ ও শিলার ঘরে বর্তমানে একটি কন্যা সন্তান আছে। এছাড়াও আসিফ নজরুলের ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে তার অতীত সম্পর্ক এবং একটি ফোন কথোপকথন প্রকাশ পায়। অডিও ক্লিপে আসিফ নজরুলের বান্ধবী রোজা থাকার কথা বলে দেখা করতে অপারগতা প্রকাশ করেন। তবুও আসিফ জোরাজুরি করে রোজাদার ছাত্রীর সাথে অ্যাডাল্ট ফোনালাপ করে, যা ভাইরালের পর তার চরিত্র বুঝে ফেলে দেশবাসী। এ নিয়ে সে কোনো জবাবও দেয়নি। তার মানে সেসব সত্যিই ছিল। পরিশেষে জানিয়ে রাখি, আসিফ নজরুল একজন বাংলাদেশী লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। এত সব ডিগ্রি টিগ্রি নিয়েও সে যদি নানান নোংরামি ও মিথ্যাচার করে, তাহলে পড়াশোনার দামটা কি? এত সব বিতর্কের কারণে তার কি সাজা হওয়া উচিত না? কমেন্টে হাঁ বা না লিখে জানাতে পারেন মন্তব্য। ধন্যবাদ।